আমডাঙ্গা এটা শুধু একটা বিধানসভা কেন্দ্রের নাম নয়, সত্যি বলতে এটা একটা আয়নার মতো, যেখানে দেখা যায় কিভাবে রাজনৈতিক ডেটা আর সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে একটা কার্যকরী কৌশলে বদলে ফেলা যায়। এখানে ভোটের অঙ্কের চেয়েও অনেক গভীরে লুকিয়ে আছে মানুষের রোজকার জীবনের গল্প। চলুন আজ আমরা আমডাঙ্গার রাজনৈতিক বাস্তবতাকে একটু কাছ থেকে দেখি আর বোঝার চেষ্টা করি এখান থেকে আমরা কি শিখতে পারি। তো আমাদের এই আলোচনার একটা রোড ম্যাপ আছে। প্রথমে আমরা আমডাঙ্গার মাটিকে বুঝব, মানে ওখানকার মানুষ আর তাদের চ্যালেঞ্জগুলো। এরপর আমরা ভোটারদের পাঠানো সিগন্যালগুলো ডিকোড করার চেষ্টা করব। তারপর দেখব মানুষের রাগের আসল কারণগুলো কি। এরপরে পাশের রাজ্যগুলো থেকে কি শেখা যায় তা খতিয়ে দেখব। আর সবশেষে শাসনের জন্য একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট আর সত্যিকারের গণরায় বা জানাদেশ পাওয়ার রাস্তা নিয়ে কথা বলব। চলুন শুরু করা যাক প্রথম অধ্যায় দিয়ে, আমডাঙ্গার মাটি। দেখুন, যে কোনো রাজনৈতিক কৌশল বানানোর আগে ওই অঞ্চলের সমাজ, অর্থনীতি আর ইতিহাস বোঝাটা খুব জরুরি, কারণ আসল রাজনীতি তো মাটির অনেক গভীরে লুকিয়ে থাকে। ম্যাপে দেখুন, আমডাঙ্গা উত্তর ২৪ পরগনা জেলার বেশ ঘনবসতিপূর্ণ একটা এলাকা। আর যেহেতু এটা বৃহত্তর কলকাতার বেশ কাছে, তাই এর একটা আলাদা গুরুত্বও আছে। দক্ষিণবঙ্গের এই সমতলভূমির ভূগোল আর ইতিহাস এখানকার মানুষের জীবন আর রাজনীতিকে ভীষণভাবে প্রভাবিত করে। আমডাঙ্গার রাজনৈতিক সমীকরণটা যদি বুঝতে চান, তাহলে প্রথমে এখানকার সামাজিক গঠনটা দেখতে হবে। ২০১১ সেন্সাস অনুযায়ী এখানে প্রায় ৫৮.৫% মুসলিম আর ৪১.৩% হিন্দু জনসংখ্যা। আবার এর মধ্যেই প্রায় ১৮.২% মানুষ তফসিলি জাতিভুক্ত। এই যে একটা জটিল সামাজিক বিন্যাস, এটাই কিন্তু এখানকার রাজনৈতিক পরিচয়ের আসল ভিত্তি। এটাকে না বুঝে কোনো কৌশলই সফল হতে পারে না। ৩৬%, এই একটা সংখ্যাই হয়তো আমডাঙ্গার সবচেয়ে বড় সত্যিটা বলে দেয়। কর্মশক্তিতে যোগদানের হার মাত্র ৩৬%। এর সোজা মানে হল প্রতি ১০ জনের মধ্যে ৬ জনেরও বেশি মানুষের কোনো নিশ্চিত রোজগার নেই। এই ব্যাপক বেকারত্ব আর অর্থনৈতিক চাপ মানুষের মনে যে হতাশা তৈরি করে, সেটাই কিন্তু যে কোনো রাজনৈতিক বদলের জন্য একটা বিরাট বড় অনুঘটক হয়ে দাঁড়ায়। তো এই সব কিছুর পর ভোটাররা কি ভাবছে, চলুন এবার তাদের পাঠানো সিগন্যালগুলো ডিকোড করার চেষ্টা করি। ২০২১-এর ভোটের ফলাফল কিন্তু নিছক কয়েকটা সংখ্যা নয়, এগুলো মানুষের পাঠানো খুব স্পষ্ট বার্তা। এই স্লাইডটাকে বলতে পারেন একটা ভোট শেয়ারের ভূমিকম্প। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে কি অসম্ভব বদল! দেখুন, ক্ষমতাসীন তৃণমূলের ভোট প্রায় ৮% কমে গেছে। বিজেপির ভোট ৮% থেকে লাফ দিয়ে সোজা ৩০%, আর নতুন দল হিসেবে আইএসএফ প্রায় ২৪% ভোট পেয়েছে। এই সংখ্যাগুলো একটাই কথা বলছে, ক্ষমতাসীনদের ভিত নড়ে গেছে আর বিরোধী ভোট দুটো প্রধান শক্তির মধ্যে ভাগ হয়ে গেছে। প্রশ্ন হল, কেন হলো এমনটা? -৭,২৫৮% হিসেবের পেছনে আসল গল্পটা কিন্তু এই সংখ্যাটাই বলছে। ক্ষমতাসীন দল আগের ভোটের চেয়ে ৭,২৫৮টা ভোট কম পেয়েছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে ৭,০০০-এরও বেশি ভোটারের মোহভঙ্গের গল্প, তাদের অসন্তোষের জ্বলজ্বন্ত প্রমাণ। আর উল্টো দিকে এই সংখ্যাটা দেখুন, +৪৭,৭৬৪। প্রধান বিরোধী দল বিজেপি এই বিপুল সংখ্যক নতুন ভোট নিজেদের দিকে টেনেছে। এটা পরিষ্কার দেখাচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে তারা কতটা সফলভাবে কাজে লাগাতে পেরেছে। একটা নির্বাচন থেকে আর একটা নির্বাচনে ভোটের এত বড় সুইং কিন্তু একটা বিরাট রাজনৈতিক সংকেত। কিন্তু কেন এই যে এত বড় বদল, এর পেছনের কারণটা কি? চলুন এবার সংখ্যার জগৎ থেকে বেরিয়ে মানুষের রাগের উৎসটা খোঁজার চেষ্টা করি। ভোটারদের হতাশার আসল কারণগুলো কি কি? মাঠ থেকে উঠে আসা তথ্যগুলো শুনলে বুঝবেন, মানুষের রাগটা কিন্তু কোনো হাওয়াই কথা নয়, এগুলো একদম রোজকার জীবনের সমস্যা। বারবার নদীর বাঁধ ভেঙে বন্যা, রেশনে পাওয়া খারাপ চাল, ৩৪ নম্বর জাতীয় সড়কের ভাঙাচোরা দশা, মাফিয়াদের জমি দখল আর গ্রামে ভালো স্বাস্থ্য পরিষেবার অভাব। এগুলো কোনো রাজনৈতিক তত্ত্ব নয়, এগুলো মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। প্রতি বর্ষায় আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। বন্যার ব্যাপারে একজন স্থানীয় বাসিন্দার এই একটা কথাই হাজারটা ডেটার চেয়েও বেশি শক্তিশালী। এটা পরিকাঠামোর ব্যর্থতার মানবিক দিকটা তুলে ধরে। ভাবুন তো, প্রতি বছর ঘরবাড়ি, ফসল হারানো যন্ত্রণা যখন জীবনের একটা অংশ হয়ে যায়, তখন মানুষের ধৈর্যচ্যুতি হওয়াই তো স্বাভাবিক। আচ্ছা, তাহলে ক্ষমতাসীন দলের একটা রিপোর্ট কার্ড বানালে কেমন দেখতে লাগবে? দেখুন, জনকল্যাণমূলক পরিষেবা স্কোর মাঝারি, মানে স্কিম তো আছে কিন্তু মানুষের কাছে পৌঁছতে দেরি হচ্ছে। পরিকাঠামো স্কোর নিম্ন, রাস্তা, বন্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সবই দুর্বল। আর জনবিশ্বাস
সেটাও নিম্ন। প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে এই যে ফারাক, এটাই তো রাগের আসল কারণ। মনে রাখতে হবে, আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিকের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের কথা বলা আছে। যখন সাধারণ পরিষেবা পেতে দেরি হয়, তখন সেই মর্যাদাই তো ক্ষুণ্ণ হয়। সমস্যা তো বুঝলাম, কিন্তু সমাধান কি শুধু ঘরের ভেতরেই খুঁজতে হবে, নাকি আশপাশ থেকেও কিছু শেখার আছে? সফল রাজনৈতিক মডেল বোঝার জন্য কখনো কখনো নিজের এলাকার বাইরেও তাকাতে হয়। চলুন দেখি কাছাকাছি রাজ্যগুলোর সফল কৌশলগুলোকে আমডাঙ্গার জন্য কিভাবে কাজে লাগানো যেতে পারে। যেমন ধরুন পাশের রাজ্য আসামের বুথ কোঅর্ডিনেটর মডেল। এটা একেবারে তৃণমূল স্তরের সংগঠনকে মজবুত করে। আর ত্রিপুরা থেকে শেখার বিষয় হল সুশৃঙ্খল ওয়ার্ড কমিটির মাধ্যমে কিভাবে শক্তিশালী গণসংযোগ তৈরি করা যায়। এই দুটো মডেলের মূল কথা কিন্তু একটাই, গোছানো সংগঠন আর মানুষের আসল সমস্যা নিয়ে কথা বলা। এতক্ষণ তো আমরা সমস্যা বিশ্লেষণ করলাম, এবার আসা যাক সমাধানের কথায়। এটা হলো পরিবর্তনের জন্য একটা বাস্তব ডেটা নির্ভর পরিকল্পনা, যার একমাত্র লক্ষ্য হল শাসনের জন্য মানুষের কাছ থেকে একটা সত্যিকারের রায় বা জনাদেশ অর্জন করা। এই পরিকল্পনার কেন্দ্রে আছে একটা চারমুখী কৌশল, যাকে বলা হচ্ছে চতুর্মুখ মতবাদ। এর প্রথম দিকটা হল শিব, দুর্নীতি আর অশাসনের উপর সরাসরি আক্রমণ। দ্বিতীয়টা বিষ্ণু, স্থিতিশীল উন্নয়ন আর নির্ভরযোগ্য জনকল্যাণের প্রতিশ্রুতি। তৃতীয়টা ব্রহ্মা, প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন ভাবনার প্রস্তাব। আর চতুর্থটা হল দুর্গা, সাধারণ মানুষের রক্ষা কবচ হিসাবে কাজ করা। এই কৌশলটা বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে একটা কড়া অবস্থানের সঙ্গে ভবিষ্যতের জন্য একটা পজিটিভ ভিশনকে জুড়ে দেয়। আর এটাই হলো এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, জনগণের সাথে একটা সরাসরি চুক্তিপত্র। এখানে শুধু ফাঁকা প্রতিশ্রুতি নেই, বরং কোন প্রকল্পে কত খরচ হবে, কতদিনে কাজ শেষ হবে, আর তার ফলে সাধারণ মানুষের কি লাভ হবে, সব পরিষ্কার করে বলা আছে। যেমন ৫০ কোটি টাকায় ২৪ মাসের মধ্যে NH-৩৯-এর উন্নতি, যা যাতায়াতের সময় ৩০% কমিয়ে দেবে। এটা শুধু একটা পরিকল্পনা নয়, এটা হলো দায়বদ্ধতার একটা দলিল। এটা আমাদের শেষ অধ্যায়, জনাদেশের পথে। শুধু কাগজে কলমে সেরা পরিকল্পনা থাকলেই তো হবে না, আসল পরীক্ষা তো মাঠে। তাই এবার আমরা দেখব এই কৌশলকে বাস্তবে রূপ দেওয়ার রাস্তাটা কি। একটা ভালো পরিকল্পনা আর সফল ফলাফলের মধ্যে যে ফাঁকটা থাকে সেটা পূরণ করার জন্য শেষ পদক্ষেপগুলো খুব জরুরি। যেমন ভুল তথ্য ছড়ানো আটকাতে স্যাবোটাজ অ্যালার্ট টিম, দুর্নীতি নজরে রাখতে কাটমানি স্কোয়াড, আর ভোটের দিনের প্রস্তুতি নিখুঁত করতে বুথ ড্রিল। তবে এটা মনে রাখা খুব দরকার যে এই ধরনের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মতির প্রতি পূর্ণ সম্মান জানাতে হবে। আমাদের আলোচনার শেষে একটা প্রশ্ন থেকে যায়। আজকের দিনে যখন ভোটারদের মধ্যে একটা ব্যাপক অনীহা আর ক্লান্তি কাজ করছে, তখন কি শাসনের জন্য এরকম একটা বিশদ, তথ্যনির্ভর এবং দায়বদ্ধ ব্লুপ্রিন্টই মানুষের বিশ্বাস ফিরে পাওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হতে পারে? এই প্রশ্নের উত্তরই হয়তো আমাদের রাজনীতির ভবিষ্যৎ ঠিক করে দেবে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন ০৮০ 4204 602 নম্বরে।